আমাদের কুলিয়ারচর সরকারি কলেজের আজকে অনলাইন ক্লাসে আপনাদের সাথে আছি আমি তামজিদ মিয়া, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। আজকে আমরা আলোচনা করব আমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, উৎপাদনের উপকরণ। তো আমরা জানি উৎপাদনের উপকরণ চারটি: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তার মানে আজকে উৎপাদন উপকরণের যে শ্রম উপাদানের কিছু বিষয় নিয়ে আমরা কথা বলবো। তাহলে শুরুতেই দেখে নেওয়া যাক আমাদের আজকের ক্লাসের পাঠ পরিকল্পনা। আমরা আজকে দেখব হচ্ছে শ্রম বিভাগের ধারণা, শ্রম বিভাগ কি, শ্রম বিভাগের প্রকারভেদ, শ্রমের গতিশীলতার ধারণা, শ্রমের গতিশীলতার প্রকারভেদ। তো উৎপাদনের চারটি উপকরণের মধ্যে শ্রম উপাদানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভূমি, মূলধন, সংগঠন কোনো কিছুই কাজে লাগবে না যদি আমাদের শ্রম সেক্ষেত্রে না থাকে। শ্রম তার মানে শ্রমের মাধ্যমে আমাদের উৎপাদনের অন্যান্য উপকরণ যেমন ভূমি, সংগঠন, মূলধন এগুলি কাজে লাগবে। তাহলে আমরা চলে যাই আজকের শ্রম বিভাগের ধারণা। শ্রম বিভাগ তার মানে এখানে আমরা দেখতেছি হচ্ছে তিনটে শব্দ: শ্রম, বিভাগ, ধারণা। তাহলে আমরা আগে শ্রম সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। শ্রম বলতে স্বাভাবিক অর্থে মানুষের শারীরিক এবং মানসিক কর্ম প্রচেষ্টাকে আমরা শ্রম বলতে পারি। অর্থাৎ একজন জেলে সে মাছ ধরে, একজন কৃষক তার কৃষি কাজ করে, একজন ডাক্তার সে চিকিৎসা দেয়, একজন উকিল সে পরামর্শ দেয়, একজন শিক্ষক সে শিক্ষা দেয়। তার মানে এই সবগুলি হচ্ছে আমাদের শ্রমের অন্তর্ভুক্ত। তার মানে এই শ্রমটাকে যখন কাজের সুবিধা অনুযায়ী অথবা কাজের উৎকৃষ্টতা, শ্রমের কাজের উৎপাদনের উৎকৃষ্টতা বৃদ্ধির জন্য যখন শ্রমটাকে বিভিন্ন ভাগে ভাগ করে নেওয়া হয়, তখন সেটাকে বলা হয় শ্রম বিভাগ। যদি বিষয়টা আমরা বলি, একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা লক্ষ্য করে থাকি যে যদি সেখানে তৈরি পোশাক প্রস্তুত করা হয়, ওই ইন্ডাস্ট্রির একটা বিভাগে দেখা গেল তুলা থেকে সুতা তৈরি করা হচ্ছে, অন্য আরেকটা বিভাগে সুতা থেকে কাপড় তৈরি করা হচ্ছে, আরেকটা বিভাগে কাপড়টাকে ডাই করা হচ্ছে, রং করা হচ্ছে। তারপর হচ্ছে সেখানে আরেকটা বিভাগ দেখা গেল কি কাপড় কেটে ডিজাইন করা হচ্ছে বা কাপড় কেটে রাখা হচ্ছে, এবং আরেকটা বিভাগ হচ্ছে সেটা সেলাইয়ের কাজটা করতেছে, আরেকটা বিভাগ ইস্ত্রি করতেছে, সেটা প্যাকেজিং করতেছে অন্য একটা বিভাগ। তার মানে এই যে একই কাজ, অর্থাৎ তুলা থেকে সুতা থেকে কাপড় প্রক্রিয়াকরণের মাধ্যমে একটা তৈরি পণ্য প্রস্তুতের ক্ষেত্রে বিভিন্ন ভাগে যখন কাজটাকে বিভিন্ন ব্যক্তির মধ্যে ভাগ করে দেওয়া হলো, তখন সেটাকে আমরা বলি হচ্ছে শ্রম বিভাগ। তার মানে শ্রম বিভাগের ধারণার পরে যদি আমরা বলি যে শ্রম বিভাগ কি, আসলে এতক্ষণ আমরা যে আলোচনায় ছিলাম যে একটা কাজকে সুবিধা অনুযায়ী অথবা কাজের মানে ইফেক্টিভিটি বৃদ্ধির জন্য যখন কাজটাকে বিভিন্ন ভাগে ভাগ করে দেওয়া হয়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে শ্রম বিভাগ। অর্থাৎ শ্রমকে প্রয়োজন অনুযায়ী ভাগ করে সেটাকে ইমপ্লিমেন্ট করা, বাস্তবায়ন করাটাই হচ্ছে শ্রম বিভাগ। তাহলে আমরা এখন চলে যাই হচ্ছে শ্রম বিভাগের প্রকারভেদ। তার মানে শ্রম বিভাগের প্রকারভেদ যদি আমরা এখানে দেখি, শ্রম বিভাগের প্রকারভেদের মধ্যে প্রথমেই আছে সরল বা পেশাগত শ্রম বিভাগ। সরল কথাটা থেকেই অনেকটা বোঝা যাচ্ছে যে সোজা। তো পেশাগত আসলে যে শ্রম বিভাগের ক্ষেত্রে একজন ব্যক্তি একটি কাজের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কাজটি শেষ করে, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে সরল শ্রম বিভাগ। অর্থাৎ একজন কৃষক সে তার মানে বীজ উৎপাদন থেকে, অর্থাৎ বীজ তৈরি থেকে, বীজতলা তৈরি থেকে শুরু করে সামগ্রিক কৃষিকাজ শেষ করে এবং মানে ধান ফলানো এবং ধান উঠানোর পর্যন্ত সকল কার্যক্রম সে একাই করে, তখন এই কাজটাকে বলতে পারি হচ্ছে, আমরা বলি হচ্ছে কি সরল শ্রম বিভাগ। যদি আমরা একজন জেলের ক্ষেত্রে বলি, তখন দেখা যাবে কি একজন জেলে নিজেই সে মাছ ধরার সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন করে। তার মানে এই ধরনের যে সকল পেশা এবং যে সকল কাজ, সেটাকে আমরা বলি হচ্ছে সরল বা পেশাগত শ্রম বিভাগ। তারপরে যদি আসি আমরা হচ্ছে জটিল শ্রম বিভাগ, অর্থাৎ যে শ্রম বিভাগের ক্ষেত্রে একই ব্যক্তি
সম্পূর্ণ কাজটি শেষ করে না, অর্থাৎ একাধিক ব্যক্তির সমন্বয়ে যখন কার্যক্রম সম্পন্ন হয় তখন সেটাকে আমরা বলতে পারি হচ্ছে জটিল শ্রম বিভাগ। তার মানে কতক্ষণ আগে আমরা যে কথাটা বলেছিলাম যে গার্মেন্টস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা বিভাগ হচ্ছে কি করে কাপড় কেটে রাখে, অন্য একটা বিভাগ কাপড় সেলাই করে, আবার অন্য একটা বিভাগ সেটাকে আয়রন করে, আরেকটা বিভাগ প্যাকেজিং করে। তার মানে এই ধরনের যে কাজ সেটাকে আমরা বলি হচ্ছে জটিল শ্রম বিভাগ। তো এই জটিল শ্রম বিভাগটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, সম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ, অসম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ। সম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি একটা কাজ শেষ হয় নাই, মানে সম্পূর্ণ কাজটা শেষ হয় না কিন্তু কোনো একটা স্তর কাজের শেষ হয়েছে, তার মানে সম্পূর্ণ প্রক্রিয়াগত। অর্থাৎ যেই বিভাগ তুলা থেকে সুতা তৈরি করলো, তার মানে তুলা থেকে সুতা তৈরি করলো, সুতা তৈরির মূল উদ্দেশ্য আসলে সুতা তৈরি না, তুলা থেকে সুতা তৈরির মূল উদ্দেশ্য হচ্ছে একটা পরিপূর্ণ কাপড় তৈরি করা, রেডিমেড একটা কাপড় তৈরি করা। কিন্তু এখানে সম্পূর্ণ প্রক্রিয়াগত বলা হয়েছে এই কারণে, কারণ একজন ব্যক্তি মেশিনারিজের সাহায্যে তুলা থেকে সে সুতা তৈরি করলো, তার মানে একটা কাজ এখানে মোটামুটি শেষ হয়ে গেছে। তুলা এবং সুতা, তুলা থেকে সুতা তৈরির মধ্যবর্তীতে আর কোনো কাজ হইতে পারে না বা সচরাচর হয় না। তো সেই জন্য আমরা বললাম যে তুলা থেকে যদি সুতা তৈরি করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি এটা সম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগের অন্তর্ভুক্ত একটি বিষয়, কারণ তুলা থেকে সুতা তৈরির কাজটা একজন ব্যক্তি শেষ করে ফেলতে পারলো, এই জন্য এটাকে বলা হচ্ছে সম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ। তারপর যদি আমরা আসি হচ্ছে অসম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ, অর্থাৎ যে সকল কাজের ক্ষেত্রে মানে শ্রম বিভাগ একজন ব্যক্তি যে কাজটি করে সেই কাজটির সাহায্যে কাজটা সম্পূর্ণভাবে শেষ হয় নাই। তার মানে আমরা যদি একটা সোয়েটার ইন্ডাস্ট্রির কথা চিন্তা করি, তার মানে সোয়েটার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে দেখা গেল একদল লোক শুধু সোয়েটারের কলার তৈরি করলো, আরেক দল লোক শুধু সোয়েটারের হাতা তৈরি করলো, আরেক দল লোক সোয়েটারের মূল যে শরীরের বডির অংশটা আছে সেটা তৈরি করলো, আরেক দল লোক হচ্ছে সেটা সেলাইয়ের মাধ্যমে সম্পূর্ণ একটি সোয়েটারের রূপদান করলো। তার মানে এই ক্ষেত্রে যেমন একদল লোক শুধু সোয়েটারের কলার তৈরি করলো কিন্তু শুধু কলারটাকে কাজে লাগানোর কোনো ব্যবস্থা নাই, আরেক লোক শুধু কি করলো সোয়েটারের হাতা তৈরি করলো কিন্তু শুধু হাতাটাকেও কি মানে শুধু হাতা হিসেবে কাজে লাগানোর কোনো সুযোগ নাই। তার মানে এই ধরনের যে শ্রম বিভাগ সেটাকে আমরা বলি হচ্ছে অসম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ। তারপরে আমরা আসতে পারি আঞ্চলিক বা ভৌগোলিক শ্রম বিভাগ। তার মানে অঞ্চল ভেদেও কিছু কিছু কাজের ক্ষেত্রে শ্রমের ভাগ থাকে। যেমন বাংলাদেশের মানুষ, বাংলাদেশ সাধারণত কৃষি প্রধান দেশ, বাংলাদেশের অধিকাংশ মানুষই সাধারণত কৃষিকাজে অভ্যস্ত, তার মানে এই কৃষকদের কাজের ধরনটা হচ্ছে একরকম। কিন্তু আমরা যদি মিশরের কথা চিন্তা করি, মিশর তুলা চাষের জন্য খুব প্রসিদ্ধ, তার মানে মিশরের ওইখানের কাজের ধরনটা হচ্ছে কি তারা মানে তুলা চাষের ক্ষেত্রে বা তুলা চাষের যেসব প্রক্রিয়া ওইগুলি সম্পর্কে তাদের ভালো ধারণা আছে। তারপর আমরা যদি নরওয়ের কথা চিন্তা করি, সেখানকার মানুষের প্রধান পেশা হচ্ছে মানে মৎস্য হরণ করা, তার মানে ওই কাজটার ক্ষেত্রে তারা মানে অনেক বেশি অভিজ্ঞ এবং ওই কাজটা তারা ভালোভাবে মানে নিখুঁতভাবে করতে পারে। তো সেক্ষেত্রে অঞ্চল এবং ভৌগোলিক এলাকার ভিত্তিতে যখন কোনো শ্রমকে ভাগ করে দেওয়া হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে আঞ্চলিক বা ভৌগোলিক শ্রম বিভাগ। তাহলে এখন আমরা দেখতে পারি হচ্ছে শ্রমের গতিশীলতার ধারণা, শ্রমের গতিশীলতা। তার মানে ইতিমধ্যেই আমরা শ্রম সম্পর্কে অবগত হয়েছি। এবং গতিশীলতা বলতে আসলে মানে চলমান আমরা মানে বলতে পারি, গতি মানে এক জায়গা থেকে আরেক জায়গায় অথবা একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে অথবা একটা রূপ থেকে আরেকটা রূপে। তার মানে শ্রমকে যখন মানে এক অবস্থান থেকে অন্য অবস্থানে অথবা এক কাজ থেকে যখন অন্য কাজে অথবা এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যখন কি করা হয় মানে শিফট করা হয়, ট্রান্সফার করা হয়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে কি শ্রমের গতিশীলতা। তাহলে আমরা এবার দেখতে পারি হচ্ছে শ্রমের গতিশীলতার প্রকারভেদ। তার মানে আমরা যদি দেখি শ্রমের গতিশীলতার প্রকারভেদ, প্রথমেই আমরা আসতে পারি হচ্ছে ভৌগোলিক গতিশীলতা। ভৌগোলিক গতিশীলতা অর্থাৎ একজন ব্যক্তি যখন কোনো কাজের জন্য এক এলাকা থেকে অন্য এলাকায় স্থানান্তর হয় তখন সেটাকে বলে হচ্ছে শ্রমের ভৌগোলিক গতিশীলতা। হতে পারে একজন ব্যক্তি ঢাকায় সিএনজি চালায় কিন্তু পরবর্তীতে দেখা গেল সে ঢাকা সিএনজি থেকে সে ঢাকায় সিএনজি না চালিয়ে সে চট্টগ্রামে মানে সিএনজি চালাবে। তার মানে সে কি করতেছে একই কাজ
আগে সে ঢাকা শহরে কাজ করতো, এখন সে কাজ করে চট্টগ্রাম অথবা সিলেটে অন্য কোথাও। তার মানে এই ধরনের কাজের যেই মানে পরিবর্তন, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে শ্রমের ভৌগোলিক গতিশীলতা। তার মানে আগে সে শ্রম দিত ঢাকায়, এখন সে শ্রম দিচ্ছে কোথায়? চট্টগ্রামে বা সিলেটে বা রংপুরে অন্য কোথাও। তো এই ধরনের শ্রমের যে শিফটিং, এটাকে আমরা বলতে পারি হচ্ছে শ্রমের ভৌগোলিক গতিশীলতা। আর এই ভৌগোলিক গতিশীলতাটা হতে পারে দু ধরনের। তার মানে অভ্যন্তরীণ গতিশীলতা, যখন কোনো শ্রমিক তার দেশের অভ্যন্তরে এক জায়গা থেকে অন্য জায়গায়, অর্থাৎ ঢাকা থেকে চট্টগ্রামে বা সিলেট থেকে রংপুরে, খুলনা থেকে ময়মনসিংহ, সে একই কাজ যখন এক শহর থেকে অন্য শহরে গিয়ে করে তখন, অর্থাৎ একটা দেশের অভ্যন্তরে ভিতরে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে কি শ্রমের অভ্যন্তরীণ গতিশীলতা। তাহলে আন্তর্জাতিক গতিশীলতা কি? যখন একজন শ্রমিক মানে এক দেশ থেকে অন্য দেশে গিয়ে কোনো কাজ করে, তখন সেটাকে আমরা বলতে পারি আন্তর্জাতিক গতিশীলতা। অর্থাৎ একজন ব্যক্তি বাংলাদেশে সিএনজি চালাইতো, এখন সে সৌদি আরব গিয়ে কি করে? সিএনজি চালায়। তার মানে আগে বাংলাদেশে সিএনজি চালাইতো, এখন সৌদি আরব, কুয়েত বা দুবাই অন্য রাষ্ট্রে গিয়ে সে একই কাজটা করতেছে। তার মানে শ্রমের এই ধরনের যে স্থানান্তর, সেটাকে আমরা কি বলতে পারি? আন্তর্জাতিক গতিশীলতা। ভৌগোলিক গতিশীলতার পরে তাহলে এবার আমরা দেখতে পারি হচ্ছে শিল্পগত গতিশীলতা। শিল্পগত গতিশীলতা হচ্ছে, ধরে নিলাম আমরা একজন শ্রমিক একটি শিল্পে কাজ রেখে বা ছেড়ে অন্য কোনো শিল্পে সে কাজ করতে চলে গেল, তখন সেটাকে আমরা বলতে পারি শিল্পগত গতিশীলতা। অর্থাৎ একজন শ্রমিক আমরা ধরে নিলাম সে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করতো, এখন সে গার্মেন্টস ইন্ডাস্ট্রি কাজ চেঞ্জ করে সে পাট শিল্পে চলে গেছে। অর্থাৎ ওখানেও আছে গার্মেন্টসে সে কাজ করতো, এখন সে কোথায় কাজ করবে? মানে পাট শিল্পে কাজ করবে। তার মানে এই ধরনের যে গতিশীলতা, সেটাকে বলে হচ্ছে আমরা শিল্পগত গতিশীলতা। অথবা ধরে নিলাম সে কাজ করতো একদম একটা চিনির মিলে কাজ করতো, এখন সে চিনির মিল মানে বাদ দিয়ে সে একটি সার কারখানায় কাজ করে, তার মানে একটা ফার্টিলাইজারে সে কাজ করে, একই কাজ করে, লেবারের কাজ করে। তার মানে এই ধরনের কাজের যে পরিবর্তন, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে শিল্পগত গতিশীলতা। তাহলে এরপরে দেখা যাক পেশাগত গতিশীলতা। অর্থাৎ পেশাগত গতিশীলতা হচ্ছে যখন কোনো শ্রমিক তার যে পেশা, এক পেশা থেকে যখন অন্য পেশায় সে কাজ করে, অথবা একই পেশার অধীন মানে এক জায়গা থেকে যখন অন্য জায়গাতে, অথবা সে আগে কাজ করতো মানে ওয়ার্কার, এখন সে হয়ে গেল সুপারভাইজার। এই ধরনের যে গতিশীলতা, এটাকে আমরা বলতে পারি হচ্ছে পেশাগত গতিশীলতা। অর্থাৎ একই পেশার অধীনে সে মানে একটা অবস্থান থেকে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গা, অথবা একটা বিভাগ থেকে অন্য একটা বিভাগে সে স্থানান্তরিত হয়ে কাজ করবে। তার মানে এই ধরনের যে গতিশীলতা, সেটাকে আমরা বলতে পারি পেশাগত গতিশীলতা। আর এই পেশাগত গতিশীলতা হতে পারে দুই ধরনের। আনুভূমিক গতিশীলতা। আনুভূমিক গতিশীলতা হচ্ছে সে একই প্রতিষ্ঠানের সে মানে ডাইং সেকশনে এখন আগে কাজ করতো, ডাইং সেকশন রেখে সে একই লেভেলে সে এখন নিটিং সেকশনে অথবা ওয়াশিং সেকশনে চলে গেল। তার মানে এই ধরনের যে পরিবর্তনশীলতা, সেটাকে বলি হচ্ছে আমরা শ্রমের আনুভূমিক গতিশীলতা। তারপরে যাই হচ্ছে আমরা উলম্ব গতিশীলতা। উলম্ব গতিশীলতা তার মানে একজন শ্রমিক সে মানে একই কারখানায়, তার মানে হোয়াইট বিজনেস কর্পোরেশন একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি ধরে নিলাম আমরা, তার মানে হোয়াইট বিজনেস কর্পোরেশনের সে ছিল আগে ওয়ার্কার, এখন সে হয়ে গেল কি সুপারভাইজার। তার মানে একই প্রতিষ্ঠানে সে এক জায়গা থেকে আরেক জায়গাতে একই সে কাজ করতেছে। এই ধরনের যে গতিশীলতা, সেটাকে বলি হচ্ছে আমরা উলম্ব গতিশীলতা। তারপরে আমরা আসি হচ্ছে স্তরগত গতিশীলতা। অর্থাৎ কোনো শ্রমিক অথবা কোনো ব্যক্তি যখন একটি স্তর থেকে অন্য একটি স্তরে গিয়ে এসে তার সেবা দেয় বা শ্রম দেয়, তখন সেটাকে আমরা বলতে পারি স্তরগত গতিশীলতা। তার মানে ব্যাপারটা এমন হতে পারে যে প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক, উনি হচ্ছে প্রধান শিক্ষকে পদোন্নতি পেয়েছেন, তাহলে সেটাকে অর্থাৎ সে শিক্ষকতা পেশার মধ্যেই আছে, সে পূর্বে ছিল হচ্ছে সহকারী শিক্ষক, এখন সে হয়ে গেল প্রধান শিক্ষক। অথবা আমরা যদি আমাদের কলেজের কথা চিন্তা করি, আগে ছিলেন একজন হচ্ছে মানে লেকচারার, উনি লেকচারার থেকে পদোন্নতি পেয়ে মানে সহকারী অধ্যাপক হলেন। তার মানে ওই যে একটা অবস্থান থেকে সে অর্থাৎ সে একই কাজ করতেছে, শিক্ষা দিচ্ছে, এবং তার পেশা কি মানে শিক্ষকতা, উনি শিক্ষকতার কাজটাই করছেন, কিন্তু সে একটা স্তর থেকে অন্য একটা স্তরে উপনীত হলেন। এই ধরনের যে শ্রমের গতিশীলতা, সেটাকে আমরা বলি হচ্ছে স্তরগত গতিশীলতা। তো আমরা আজকের আলোচনা থেকে
শ্রম সম্পর্কে ধারণা নিলাম। আমরা আগামী ক্লাসে শ্রম সম্পর্কে আরো কিছু কথা বলবো। আশা করি আগামী ক্লাসে আপনারা থাকবেন এবং আগামী ক্লাসে আমিও আপনাদের সাথে থাকবো। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, ধন্যবাদ।